কোর্টে কমলিনীর উকিল লক্ষ্মীমণিকে বলে, আচ্ছা, আপনি আমাকে বলুন যে কখন থেকে আপনার মনে হলো যে স্বতন্ত্র বসুর সঙ্গে আপনার বৌমার একটা অনৈতিক সম্পর্ক আছে? তখনই লক্ষ্মীমণি দেবী বলে, আবার কখন? যখন আমার ছেলে ফিরে আসলো। তখনই কমলিনীর উকিল বলে, ও আচ্ছা, তার আগে কখনো আপনার এই কথাটা মনে পড়েনি? শুধুমাত্র আপনার ছেলে যখন ফিরে আসলো তখনই আপনার এই কথাটা মনে পড়লো যে স্বতন্ত্র বসুর সঙ্গে আপনার বৌমার সম্পর্ক আছে? তখন এই কথা শুনে ঠাম্মি চুপ করে যায়। তারপরে ঠাম্মি বলে, হ্যাঁ, না হলে আমার ছেলেকে কেন মেনে নেবে না বৌমা? কেন মেনে নেবে না? এখানে তো মেনে না নেওয়ার মতো কিছুই নেই। তখনই দেখা যাবে কমলিনীর উকিল বলে, আচ্ছা, তাহলে আপনার বৌমা কি আপনার কোনো যত্ন করতো না? তখন এই কথাতেই অয়নদীপ দাঁড়িয়ে পড়ে আর বলে, ইওর অনার, উনি অনৈতিক কতগুলো প্রশ্ন করছেন, শুধু শুধু আমার মক্কেলকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আপনি প্লিজ বলুন উনি যেন সংযত হয়ে কোশ্চেন করে। তখনই জজ সাহেব বলে, দেখুন আপনি সংযত হয়ে কথা বলুন। তারপরেই দেখা যাবে কমলিনীর উকিল বলে, জজ সাহেব এই প্রশ্নগুলো করা আমার দরকার ছিল। কারণ না হলে এই কেসের কোনো কিছু আমি বুঝতে পারতাম না ভালো করে। তারপরেই কমলিনীর উকিল বলে, আচ্ছা, আপনার বৌমা আপনার সেবা যত্ন করতো না? তখন লক্ষ্মীমণি দেবী বলে, সেবা যত্ন আর কি? রান্না বান্না করতো, যত্ন আত্তি করতো। হ্যাঁ, করতো তো। সেটা আমি অস্বীকার করি কি করে? তখনই দেখা যাবে কমলিনীর উকিল বলে, ও আচ্ছা, না, তাহলে আমি ভাবলাম যে আপনার বৌমা যদি অন্যজনের সঙ্গে সম্পর্কে থাকে তাহলে সেই সময়টা কি পেয়েছে যে সময়টায় আপনার আপনার সেবা করতে পারে? তখন তো এই কথা শুনে চুপ করে যায় লক্ষ্মীমণি দেবী। ওইদিকে কমলিনী খুবই আপসেট হয়ে পড়ে। তখন নতুন বলে, কমলিনী, তুমি একদম আপসেট হবে না। কোর্টে যা বলার বলুক না কেন, দেখবে তুমি সৎ, তোমার জায়গাতে তুমি থাকলে ঠিক সত্যিটা বেরিয়ে আসবে। তুমি না এগুলো নিয়ে একদম ভাববে না, একদম মন খারাপ করবে না। বুঝতে পেরেছো? তোমাকে আমি যা বললাম তুমি সেটা মাথায় রাখো। তখন কমলিনী নতুনের দিনের দিকে তাকায়। ওইদিকে দেখা যাবে লক্ষ্মীমণি দেবীকে কমলিনীর উকিল বলে, আচ্ছা, আপনি কি স্বতন্ত্র বসুর সঙ্গে আপনার বৌমাকে কোনোদিনও কোনো খারাপ অবস্থায় দেখেছেন? কোনো একসঙ্গে দেখেছেন? তখনই লক্ষ্মীমণি দেবী কি বলবে বুঝতে পারে না। তখন চন্দ্র চন্দ্র ইশারায় শিখিয়ে দেয়। ওইদিকে অয়নদীপ দাঁড়িয়ে বলে, অবশ্যই দেখেছেন ইওর অনার, না হলে কি আর উনি বলতেন? তখনই লক্ষ্মীমণি দেবী বলে, হ্যাঁ, অবশ্যই দেখেছি। একসঙ্গে কত ওদেরকে ঘুষুর ঘুষুর ফুসুর ফুসুর করতে দেখেছি। আরো কত কিছুই যে দেখেছি। তখন তখন কমলিনীর উকিল বলে, হ্যাঁ, বলুন বলুন, তারপরে আর কি কি দেখেছেন বলুন। তখন ঠাম্মি বলে, না না, আমি কোর্টের সামনে সবার সামনে এরকম ভাবে আর কিছু বলতে চাই না। যা দেখেছি ছি ছি ছি, মুখে আনতে পারবো না। তখনই কমলিনীর উকিল রেগে যায় আর বলে, আপনি মিথ্যে কথা বলছেন। এই ভরা আদালতে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করে আপনি মিথ্যে কথা বলছেন। তখন অয়নদীপ বলে, ইওর অনার, উনি আমার মক্কেলকে এভাবে এভাবে মিথ্যাবাদী বলতে পারে না। একজন বয়স্ক মহিলাকে এভাবে কোর্টে দাঁড়িয়ে প্রশ্নের পর প্রশ্ন করে আবার কিনা মিথ্যে কথা বলছে, এই কথা বলছে। আপনি ওনাকে সংযত হয়ে কথা বলতে বলুন। তখন কমলিনীর উকিল বলে, ইওর অনার, উনি শুধুমাত্র মিথ্যে কথা বলছে তা নয়, উনি ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলছেন। ওনাকে যা শিখিয়ে এনেছে সবকিছু উনি না বলতে পারলেও যে কথাগুলো উনি সে মনে রাখতে পারছেন সেই কথাগুলো এখানে বলছেন। তাই আপনাকে আমি লাস্ট আরেকটা প্রশ্ন করতে চাই। তখনই দেখা যাবে ঠাম্মি বলে, আরো প্রশ্ন? আরো প্রশ্ন? আমাকে এবার ক্ষমা করো, আমি আর কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। তখন কমলিনীর উকিল বলে, হ্যাঁ, আপনাকে লাস্ট একটা প্রশ্নই করব। আপনি আশা করছি প্রশ্নের উত্তরটা ভালো করে দিবেন। আচ্ছা, আপনার ছেলে আসার পরে আপনার ছেলের খোঁজে একটা মহিলা এসেছিল। তার তার নাম কি? তখন ঠাম্মি এই কথাতেই বলে, তার নাম? তার নাম আর কি? সোহিনী। তখনই এই কথা শুনে খুশি হয়ে যায় কমলিনীর উকিল। ওইদিকে অয়নদীপ চমকে যায়। তারপরে ঠাম্মিকে বলে, আচ্ছা, ওই মহিলা আপনার ছেলে সম্পর্কে এসে কি বলেছিল? তখনই ঠাম্মি বলে, আর কি বলবে? বলল যে সে নাকি আমার ছেলেকে বিয়ে করেছিল। এসব কিছু বলল। তাতে আমার বৌমাও আরেকটু সাহস পেল আমার ছেলেকে বদনাম করার জন্য। আর কি বলবে? তখনই অয়নদীপ ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে আর বলে, আপনার ছেলে আসার পরে আপনার ছেলেকে তো দেখতে অনেকেই এসেছে, তাই না? সেটা আবার আলাদা করে নাম বলার কি আছে? তখন কমলিনীর উকিল বলে, শুনুন, শাক দিয়ে না মাছ ঢাকা যায় না। তাই প্লিজ আপনি শাক দিয়ে একদম মাছ ঢাকার চেষ্টা করবেন না। কি বোঝাতে চাইছেন ওনাকে আপনি? কি বোঝাতে চাইছেন? আপনি চুপ করুন। তারপর দেখা যাবে ঠাম্মিকে কমলিনীর উকিল বলে, বলুন, আপনি বলুন, সেই মহিলা কি বলেছিল? তখন তো ঠাম্মি কি বলবে বুঝতে পারে না। তারপরে ঠাম্মি বলে, আবার কি বলবে? এসে বলল যে আমার ছেলে নাকি ওর সঙ্গে এত বছর সংসার করেছে। আমার ছেলেকে নাকি ও বিয়ে করেছিল। আর মেয়েটাও নাকি আমার ছেলের। তখন এই কথাগুলো শুনে
কমলিনীর উকিল খুব খুশি হয় আর বলে, যাক, আপনি একটা সত্যি কথা বললেন তাহলে। যাক, তারপরেই দেখা যাবে কোর্ট সেখানে মন্তব্য ঘোষণা করা হয় 28 তারিখের আবার ডেট দিয়ে। তারপরে দেখা যাবে বাড়িতে সবাই, ওইদিকে কমলিনী বেরোচ্ছে। তখন ঠাম্মি বলে, কি ব্যাপার, কোথায় বেরিয়ে যাচ্ছ তুমি? তখন কমলিনী বলে, শোনেন মা, আপনাকে না সেই কৈফিয়ত দিতে আমি রাজি নই। আপনাকে আমি কৈফিয়তটা দেব, আপনি ভাবলেন কি করে? যার বিরুদ্ধে কেস লড়ছেন তাকে আবার জিজ্ঞাসা করেন কিভাবে সে কোথায় যাবে, কোথায় না যাবে? তখনই চন্দ্র ঠাম্মিকে বলে, বুঝেছো মা, এখন তো আমরা শত্রু হয়ে গেছি, তাই না? তোমার এসব কথা বলার কি দরকার বলো তো? দেখছো না, সবাই তো এখন কমলিনীর পক্ষেই আছে। তখন কুর্চি বলে, আচ্ছা দাদা, যার নামে এত খারাপ খারাপ কোর্টে কথা বলে মা আবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করে কি করে? আমি তো সেটাই বুঝতে পারছি না। লজ্জা থাকলে তো আর এটা করা সম্ভব হতো না, তাই না? তখন কুর্চি আরো বলে দেয় যে, তোমাদের তো তা দিয়ে দরকার নেই। যাকে কোর্টের মধ্যে দাঁড়িয়ে এত হেনস্থা করা হচ্ছে, সত্যি মিথ্যে বানিয়ে বানিয়ে কথা বলা হচ্ছে, তার বিরুদ্ধে তার সম্পর্কে কথা বলার কোনো দরকার নেই। তখনই বাবিল সেখানে আসে। এসেই বলে, মা, তুমি কোথায় যাচ্ছ? তখন কমলিনী বলে, বাবিল, বাবা, তুমি জিজ্ঞাসা করেছো, তোমাকে আমি অবশ্যই বলবো। আসলে আমি ছবি তোলার জন্য যাচ্ছি। তখনই বাবিল বলে, মা, কলকাতার ভিতরেই তো, কোথায় যাচ্ছ? আগে বললে তো আমি ছুটি নিয়ে নিতাম। তখন কমলিনী বলে, না, কলকাতার বাইরে মনে হচ্ছে, তোমার নতুন কাকুই সবটা অ্যারেঞ্জ করেছে, আমি যাব। তখনই বর্ষা হাসতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ, তুমি তো আবার অ্যাওয়ার্ড পাবে, তাই না? তুমি তো আবার ছবি তুললেই অ্যাওয়ার্ড পাও। তখন কমলিনী বলে, হ্যাঁ, এটাতেও যদি আমার কপাল ভালো থাকে, ভালো করে যদি ছবিটা তুলতে পারি, তাহলে অবশ্যই অ্যাওয়ার্ড পাবো। আর অ্যাওয়ার্ড পেলে অবশ্যই তোমাকে বলবো, ইচ্ছে হলে তুমি যাবে, ঠিক আছে? কিন্তু এখানে কোনো রকম কোনো বাজে কথা বলবে না। তারপর কমলিনী বলে, না বাবিল বাবা, তোমার ছুটি নিতে হবে না, আমি যাব, ছবি তুলবো, আবার সন্ধ্যার দিকে ওখান থেকে আমরা রওনা করে চলে আসব। তোমার নতুন কাউকে জায়গাটা ঠিক করেছে, সে বলেছে জায়গাটা খুব ভালো। তখন মিঠিল বলে, আচ্ছা কাকিমা, এবার চলো, যেতে হবে তো। তখন বাবিল বলে, মা, তুমি আগে বললে আমরা সবাই মিলে একসঙ্গে যেতে পারতাম, খুব আনন্দ করতে পারতাম, তাই না? তখন কমলিনী বলে, হ্যাঁ বাবা, কিন্তু তোমাদের তো কাজ রয়েছে, তার জন্যই তোমাদেরকে আর আমি বলিনি। এবার শুধুমাত্র তো ছবিই তুলবো, তাই না? তখনই ঠাম্মি বলে ওঠে, ঝুড়ি থেকে তাহলে বেড়ালটা বেরিয়েই আসলো, তাই না? এখন আবার নতুনের সঙ্গে আলাদা করে যাওয়া হচ্ছে। তখন চন্দ্র দাঁড়িয়ে বলে, শোনো কমলিনী, এখনো না কোর্টে কেসটা চলছে, আর এর মধ্যেই নতুনের সঙ্গে তুমি বাইরে চলে যাচ্ছ? তখন কমলিনী বলে, হ্যাঁ যাচ্ছি, তো কি হয়েছে? তোমার তো আরেকটা আরেকটা বলার মতো পয়েন্ট আমি ঠিক করে দিলাম, ঠিক না? কোর্টে তো আমার নামে বানিয়ে বানিয়ে অনেক কথাই বলছো, তাহলে এই কথাটাও না হয় বলবে, সমস্যা কি? অনেক কথাই তো বলছো, এই কথাটাও না হয় শুনে নেবো। তখন চন্দ্র বলে, দেখো, কেসটা এখনো কিন্তু শেষ হয়নি, আর তুমি এই সময় কি করে যাচ্ছ? তখন কমলিনী বলে, যেভাবে যাচ্ছি সেইভাবেই যাচ্ছি। কেন, তুমি শুনতে পাচ্ছ না? তুমি দেখতে পাচ্ছ না? আর তোমার সঙ্গে না আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই যে তোমার কাছে আমি কৈফিয়ত দেবো। তখন ঠাম্মি বলে, তুমি এসব কথা বলছো কি করে? হ্যাঁ, বলছো কি করে? তোমার লজ্জা করে না? তুমি আমার ছেলেকে কোর্টে নিয়ে গিয়ে আবার এখন নতুনের সঙ্গে ঘুরতে চলে যাচ্ছ? তখন কমলিনী বলে, শুনুন মা, আপনার কথা শুনতে তো আমি রাজি নই। আপনার কথাগুলো আমি কেন শুনবো? আর তাছাড়া যখন আমার নামে কোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো কথা বলতে পারলেন, তখন মনে ছিল না? মনে ছিল না? হ্যাঁ, আমি 100 বার পারি, 100 বার পারি। আপনারা আমার নামে অনেক খারাপ খারাপ কথা বলেছেন, সেগুলো যদি আমি সহ্য করতে পারি না, এগুলো আমি সহ্য করতে পারবো। বলুন না, আরো বলুন, আপনার লয়ারকে গিয়ে বলুন, আর আমার লয়ারকেও তো আমি বলবো যে আপনারা আপনারা আমাকে এভাবে বাড়িতে হেনস্থা করছেন, এভাবে এভাবে আমার উপর টর্চার করছেন। তখনই বর্ষা বলে, হ্যাঁ, এখন তো নতুন কাকুই সবকিছু, তাই না? এখন তো খোলা হাত পা, আর তো কিছু নেই। তখনই কুর্চি রেগে যায় আর বলে, বর্ষা শোনো, তুমি যখন তখন আমার বৌদিকে এভাবে কথা শোনাবে, আবার যাকে তাকে কথা শোনাবে, সেটা কিন্তু কেউ সহ্য করবে না। অন্তত আমি তো সহ্য করবো না। তখন বর্ষা বলে, শুনুন পিসিমণি, আপনার না কথা বলার জায়গা নেই, কারণ আপনারও তো কথা বলার জায়গা আছে, আপনার স্বামী সেই তো কেসটা লড়ছে, সে কিন্তু সবাইকে আপনার ব্যাপারে অনেকগুলো কথা বলেছে, বুঝতে পেরেছেন? সেগুলোও না আপনার আপনাকে শুনতে হবে তো। আপনার ব্যাপারে না অনেক কথাই আমি জানতে পেরেছি। তখন কুচি বলে, কি জানতে পেরেছো তুমি? কি জানতে পেরেছো? হ্যাঁ, ও বললেই যে সেই কথাগুলো সত্যি হয়ে যাবে তা কিন্তু নয়। ও কোনো মহাপুরুষ নয় যে ও যা বলবে তাই সত্যি হয়ে যাবে। আর শোনো দাদা, তুমি যে কাজটা করছো না, সেটা কিন্তু অত্যন্ত অন্যায় করছো। তুমি কি ভেবেছো যে তারপরেও তোমার পক্ষে থাকবো আমি? না, কোনোদিনও তোমার পক্ষে আমি থাকবো না। তুমি এত বছর মায়ের কথা ভাবোনি কেন? কারো কথা মনে পড়েনি কেন? এখন হঠাৎ করে তোমার মায়ের কথা মনে পড়েছে আর চলে এসেছো? কই, এত বছর কোথায় ছিলে? আরেকটা মহিলার সঙ্গে ছিলে। তখন এই কথাতেই চন্দ্র বলে, দেখেছো মা,
তোমার মেয়ে, তোমার মেয়েও কিনা আমার বিরুদ্ধে চলে যাচ্ছে, তার দাদার বিরুদ্ধে চলে যাচ্ছে। তখন কমলিনী বলে, শোনো, বিরুদ্ধে যাওয়ার তো কিছু নেই, যেটা সত্যি সেটা সত্যিই থাকবে। আর তোমরা তোমরা যেটা বলছো না, অনেক দিন আমি সহ্য করেছি, আর আমি সহ্য করব না, তোমাদের কোনো কথাই আমি সহ্য করব না। তখনই মিঠি বলে, শোনো, তোমার লজ্জা করে না? এতদিন পর্যন্ত আরেকটা জায়গায় আরেকটা মহিলার সঙ্গে থেকেছো, একটা মেয়ে তোমাকে বাবা বলছে, তাকে তুমি অস্বীকার করছো। কখন যে আমাকেও অস্বীকার করবে তার তো কোনো ঠিক নেই। তুমি আবার এখানে এসেছো। এখানে এসেছো কেন? হ্যাঁ, এখানে কেন এসেছো? তোমাকে আমরা তো চাইনি, তোমাকে আমরা দেখিও নি, কিন্তু তুমি এসে এই যে রূপটা দেখাচ্ছ, তাতে তো তোমার প্রতি আমাদের ঘেন্না আরো বেড়ে যাচ্ছে। সেটা বুঝতে পারছো না? তুমি বুঝতে পারছো না? তোমার লজ্জা করে না? আমাদের তো লজ্জা করে তোমার এই কাণ্ড কারখানা দেখলে। তখনই চন্দ্র মুখটা ফ্যাকাশে করে ফেলে। তখন মিঠি বলে, শোনো, আমার মায়ের ব্যাপারে একটা কথাও না তুমি বলবে না। তখন চন্দ্র বলে, দেখেছো মা, দেখেছো আমার ছেলে মেয়েগুলো কেমন আমার বিপক্ষে চলে যাচ্ছে, আমার ছেলে মেয়েগুলোকেও আমার বিপক্ষে নিয়ে যাচ্ছে। তখনই কুর্চি বলে, বিপক্ষে যাওয়ার মতো কাজ করলে তোমাকে তো বিপক্ষে যেতেই হবে। তারপরে বাবিল বলে, শোনো, শোনো বাবা, তুমি তো এতদিন ছিলে না, হঠাৎ করে হঠাৎ করে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলে। কই, আমরা মরে গেছি না বেঁচে আছি, আমাদের কোনো খবর তো নাওনি। তখন তো তোমার মায়ের খবরও নিতে পারোনি। তখন ঠাম্মি বলে, শোনো, আমার ছেলের সঙ্গে না তোমরা এরকম ভাবে একদম কথা বলবে না, একদম না। তখনই দেখা যাবে বর্ষা বলে, হ্যাঁ ঠাম্মি, বলবেই তো, এখন সবাই তো বিপক্ষ হয়ে গেছে, তাই না? তখন কুচি বলে, শোনো বর্ষা, তোমাকে না কথা বলতে বারণ করেছি। তখন মিঠিল বলে, অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে এইসব এইসব কথাগুলো শুনছি। শোনো, এইসব কথা বলার মতো না কারো কোনো কারো কোনো মুখ থাকার কথা নয়, থাকার কথাই নয়। আমরা কিন্তু এইসব কথাগুলো আমাদের লয়ারকে জানাবো। তখন চন্দ্র বলে, জানাও না, আমাদের লয়ারকেও আমরা জানাবো, যা যা এই বাড়িতে হচ্ছে, যা যা ঘটানো হচ্ছে। তখন তখন চন্দ্র বলে, হ্যাঁ, যা করছে তা কিন্তু ঠিক করছো না কমলিনী, এখন তোমার নতুনের সঙ্গে যাওয়া একদম ঠিক নয়। তখনই মিঠিল বলে, হ্যাঁ যাবে, নতুন কাকুর সঙ্গে কাকিমা যাবে। কাকিমাকে তো আপনারা অসৎ বলেই দিয়েছেন, ঠিক না? কাকিমাকে অনেক কিছু সততা নিয়ে আঙুল তুলেছেন কোর্টের মধ্যে, কিন্তু কাকিমা যদি নিজের সততা বিসর্জন দিত না, তাহলে অনেক আগে অনেক কিছু করতে পারতেন, অনেক কিছু করতে পারতেন, অনেক ভালো থাকতে পারতেন নিজের জীবনে। কিন্তু সেটা কিন্তু করেননি। সেটা কাকিমা করেননি। তার শাশুড়ি মায়ের যত্ন করেছে, ছেলে মেয়েদের যত্ন করেছে, ছেলে মেয়েদের বড় করেছে। আর আপনি কিনা এত বছর অন্য একটা মহিলার সঙ্গে থেকে এখন এসেছেন কাকিমাকে বদনাম করার জন্য, তাই তো? এসবে আমরা তো আপনাকে ছেড়ে দেব না। কি ভেবেছেন আমরা কেউ কাকিমার পাশে নেই? আমরা সবাই কাকিমার পাশে আছি। আর এই লড়াইটা না একা কাকিমার নয়, সবার, আমাদের সবার। আমরা কাকিমার সঙ্গে থেকে এবার দেখতে চাই শেষ পর্যন্ত কি হয়। তখনই দেখা যাবে কুর্চি বলে, হ্যাঁ দাদা, আমি না ভাবতে পারছি না তুমি এতটা নিচে নামতে পারো। তখন মিঠিল বলে, নামুক না, নামুক না নিচে, তাতে কি হয়েছে? ওনারা কাকিমার না কিছুই করতে পারবে না, সত্যি সবসময় সত্যিই থাকবে। তখন তখন এই কথা শুনে ঠাম্মি আর চন্দ্র দুজনেই চমকে যায়। তখন বাবিল বলে, হ্যাঁ, আমার মায়ের নামে না আর একটাও যদি বাজে কথা শুনেছি না, তাহলে কিন্তু আমাদের থেকে খারাপ আর কেউ হবে না। দুদিন ধরে এসে তুমি কি করে বড়াই করো? হ্যাঁ, কি করে বড়াই করো? আর ঠাম্মি, এত বছর আমার মা আমাদের জন্য, তোমার জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে, নিজের সবকিছু, সব শখ আহ্লাদ সবকিছু পালন করেছে, এত বছর পর্যন্ত বৈধব্য পালন করেছে। আর তুমি কিনা আমার মাকে এই প্রতিদান দিলে? তখন মিঠি বলে, আমার মায়ের নামে অনেক খারাপ খারাপ কথা তুমি বলেছো ঠাম্মি, আর কোনো কথা আমরা শুনতে চাই না। তখন কুচি বলে, কাদের বলছিস? আমার মায়ের তো লজ্জা শরম বলতে কিছু নেই। না হলে যে বৌদি ভাই এত বছর ধরে তার সেবা করলো, তাকে এত আগলে রাখলো, তার নামে দাঁড়িয়ে ছেলের শেখানো কথাগুলো বলতে পারতো? আচ্ছা মা, তুমি কি চোখে কিছুই দেখতে পাচ্ছ না? কিছুই না? তোমাকে এত বছর পর্যন্ত যত্ন করলো, তুমি তার এই প্রতিদান দিলে? আর তাছাড়া তুমি আমাকে এই বাড়িতে কি রাখবে? তুমিই তো থাকতে আরেকজনের বাড়িতে, আমার বৌদি ভাইয়ের বাড়িতে। তোমাকে এত কাল পর্যন্ত তোমাদের থাকতে দিয়েছে, এটাই তো অনেক, এটাই অনেক কিছু। তখনই চন্দ্র বলে, বুঝেছো মা, আমার নিজের বোন, সেও কিনা আমার বিপক্ষে চলে যাচ্ছে, আমার বিপক্ষে চলে গেছে কমলিনীর জন্য, আমার বিপক্ষে নিয়ে গেছে। তখন কমলিনী বলে, শোনো, তোমরা যে বাড়িতে আছো না, সেটা তোমাদের এখনো কপাল, ভাগ্য ভালো যে তোমাদের এখনো এই বাড়ি থেকে বের করে দিইনি। তোমার মা তোমার মা কি করে তোমাকে আড়াল করবে? হ্যাঁ, একটা মহিলা তার সন্তান নিয়ে এই বাড়িতে উঠেছিল, বলল যে সে তোমার বউ আর তোমার বাচ্চা, তারপরেও কি তোমার মা কিছুই বুঝতে পারেনি? মা, আপনি তো এতটাও বোকা নন যে আপনি কিছুই বুঝতে পারেননি। নিজের ছেলে আপনার চোখের মধ্যে পট্টি পরিয়ে দিল, আর আপনি পট্টিটা পরে নিলেন।
আমি তো অবাক হয়ে যাচ্ছি মা, যে আপনি কি করে, এই সবকিছু আড়াল করার চেষ্টা করছেন? আপনি কি ভেবেছেন যে আপনার ছেলে, আমার সঙ্গে থাকতে চাইবে বলেই আপনার ছেলের সঙ্গে আমি থাকবো? মারা যাবো। তারপরেও আপনার ছেলের সঙ্গে আমি থাকবো না। আপনার ছেলের সঙ্গে আমার সংসার করব না। বুঝতে পেরেছেন? যা হওয়ার না এবার কোর্টেই হবে। আর আমি, হ্যাঁ, আমার জীবনটা এখন থেকে আমি আমার মতো করে বাঁচবো। কারো কথায় তো বাঁচবো না। কারো কথা আমি শুনবোও না। সেটা আপনি বলুন আর যেই বলুক না কেন। আপনাকে আমি ভালোবেসেছি মা। হ্যাঁ, আপনিও আমাকে ভালোবেসেছেন। কিন্তু তার প্রতিদান যে আপনি এইভাবে দেবেন আমি কোনদিনও ভাবতে পারিনি। কোনদিনও না। তখনই মিঠিল বলে, "আচ্ছা কাকিমা, দেরি হয়ে যাচ্ছে। এবার চলো। তোমাকে আমি নতুন কাকুর কাছে পৌঁছে দেব।" তখনই বাবিল বলে, "হ্যাঁ, চলো মা।" তখন কমলিনী বলে, "হ্যাঁ, যাবো তো, যাবো তো। কিন্তু মা, আপনি মনে রাখবেন, আপনার ছেলে আপনাকে কতক্ষণ পর্যন্ত আগলে রাখবে সেটাও আমি দেখব। এত বছর পর্যন্ত আপনার উপর যদি আমি একটু খাটাখাটনি করে থাকি না, আপনাকে যদি একটু যত্ন করে থাকি, তার তার জন্য আপনাকে ফল ভুগতে হবে।" ওইদিকে বাবিল বলে, "আচ্ছা ঠাম্মি, কদিন পরেই তো কদিন পরেই তো পরলোক গমন করবে। তখন কি জবাব দেবে? ভাবতে পেরেছ?" তখন ঠাম্মি বলে, "বাবিল, তুই আমাকে এত বড় কথাটা বলতে পারলি?" তখন কমলিনী বলে, "শুনুন মা, আপনাকে না কেউ কোনোদিনও কিচ্ছু বলতো না। কিচ্ছু না। কিন্তু কিন্তু এখন আপনাকে কেউ ছেড়ে কথা বলবে না। কেউ না। আপনি যা কথাগুলো বলেছেন না, তার জন্য আপনাকে তো কথা শুনতেই হবে মা। কথা শুনতেই হবে।" তখনই ঠাম্মি একদম চুপ করে দাঁড়িয়ে থাকে। কোন কথাই বলে না। আর চন্দ্রও কোনো কথা বলে না। তখন কমলিনী বলে, "আপনারা যদি আমাকে এভাবে বাড়ির মধ্যে হেনস্থা করার চেষ্টা করেন না, তাহলে কিন্তু কোর্টে আপনাদের নামে আমি আরেকটা মামলা করব। যে আমাকে আপনারা অত্যাচার করছেন, মানসিক নির্যাতন করছেন। তাই আমার সঙ্গে সংযত হয়ে কথা বলুন। আমাকে যখন তখন এরকম প্রশ্ন করবেন না। এভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না।" তখনই মিঠিল বলে, "আচ্ছা, কাকিমাকে আমি বরং পৌঁছে দিয়ে আসি। তারপরে না হয় তোমাদের জবাব দেব।" তখন বর্ষা বলে, "কোথায়? ৫ রাস্তার মোড়ে?" তখন চন্দ্র বলে, "নাকি কোনো পার্কের সামনে?" তখন মিঠিল বলে, "হ্যাঁ, সেটা যেখানেই হতে পারে। নতুন কাকু এখানেই আসতে পারত। কিন্তু আসেনি। নতুন কাকুর কাছে আমি কাকিমাকে পৌঁছে দিয়ে আসছি। সেটা আপনাকে কৈফিয়ত দেব না। তারপরেও আমি আসছি। বাবিল, তোমাকে আমি পৌঁছে দেব। ঠিক আছে? অফিসে।" তখন বাবিল বলে, "ঠিক আছে।" তারপরে কমলিনী বলে, "আচ্ছা দিদিভাই, তোমরা থেকো। আমি যাই। ঠিক আছে?" এই বলেই বেরিয়ে যায় কমলিনী। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের